ভাঁড় বললেই আমাদের মনে সবথেকে প্রথমে কার কথা আসে? নিশ্চয়ই গোপাল ভাঁড়ের কথা আসে। কারণ গোপাল ভাঁড়ের কথা শুনিনি আমরা এমন মানুষ বোধহয় পাওয়া যাবে না। মাথায় টাক, তবে টিকিটি কিন্তু রয়েছে। পেট মোটা, রোগরে এক ব্যক্তি। আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে একজন ছিলেন তিনি। কিন্তু সকলের এত প্রিয় একটা মানুষ, তা সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ফাঁসির আদেশ শোনানো হয়েছিল। কেন জানেন? সেটাই আপনাদেরকে বলবো। তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে এবং কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে হোয়াটসঅ্যাপেও আমরা রয়েছি, তাই পথ চলতে চলতে যে কোনো খবরের আপডেট কিন্তু মুহূর্তেই আপনারা পেয়ে যাবেন। আর শুধু তাই নয়, এই ধরনের ভিডিওগুলো ধরুন যখন আপনারা বাড়ি ফিরছেন তখন মনটা ভীষণ ভারাক্রান্ত, হয়তো একটা খুব হালকা মেজাজের কিছু শুনতে ইচ্ছা করছে, তখন কিন্তু এই ধরনের অনেক ভিডিওই পেয়ে যাবেন আপনারা আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী। তিনি সকলকে হাসাতেন। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করলেন। কৃষ্ণচন্দ্রের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের আস্ত একটা ভান্ডার তিনি। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার ঠাঁই হয়নি। বাংলার মানুষদেরকে তিনি হাসিয়েছেন, তবুও বাংলায় তিনি শেষ পর্যন্ত থাকতে পারেননি। একদম শেষ জীবনটা তিনি কোথায় কাটিয়েছেন তা আজও অজানা। কিন্তু কেন এমন হলো? কেন তাকে বাংলা ছাড়তে হলো? সেই কথা তো অবশ্যই বলবো, আর সেই প্রসঙ্গে আর খানিকক্ষণ পরেই আপনাদেরকে বলবো সিরাজ উদ্দৌলার কথা। তবে এখানে আরো একটা তথ্য আপনাদের দিই। সিরাজ উদ্দৌলার তরুণী বেগম, তিনি শেষ জীবনটা কিভাবে কাটিয়েছিলেন জানেন? কিন্তু এমন একজন ব্যক্তিত্ব, তিনি কিন্তু মাথা নোয়াননি। তিনি নিজের পায়ে ভর করে শেষ জীবনটা কাটিয়েছিলেন। তার সম্বন্ধে যদি জানতে হয় তাহলে উপরের আই বাটনে ক্লিক করুন এবং জেনে নিন তার সেই লড়াকু মনের কথা। এখন আমি গোপাল ভাঁড়ের কথা বলছি, আর সালটা হচ্ছে 1757। তরুণ সিরাজ উদ্দৌলা ওই সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তার শত্রু সংখ্যা প্রচুর। মির্জাফর, ঘোষেটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ সহ অনেকেই গোপনে ষড়যন্ত্র করে যাচ্ছেন কিভাবে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়া যায়। তারা প্রত্যেকেই নিজের স্বার্থ হাসিল করবার চেষ্টা করছেন, ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করছেন। একসময় এই ষড়যন্ত্রে রাজা কৃষ্ণচন্দ্রকেও যোগ দিতে বলা হয়। কৃষ্ণচন্দ্র নিজের সভাসদদের কাছে মতামত চাইলেন। রাজসভার সবাই যোগ দেওয়ার সমর্থনও করলো, শুধুমাত্র একজন ব্যক্তি সমর্থন করলেন না। কে? গোপাল ভাঁড়। তিনি আন্দাজ করতে পেরেছিলেন ইংরেজ ও মির্জাফরদের কূট পরিকল্পনা, আর স্বার্থ সিদ্ধির পর ইংরেজরা আর যে রাজাকে মনে রাখবে না সেটাও তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন। সেই সময় বাংলার এমন সর্বনাশ না করতে পারার কথাই বললেন গোপাল ভাঁড়। তিনি অনুরোধ করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে তিনি যেন এমন ক্ষতি না করেন, কিন্তু রাজা তার কথায় কর্ণপাতই করলেন না। তিনি বাকি সভাসদদের কথা শুনছেন, কারণ সবাই তাকে সাপোর্ট করছে। গোপাল ভাঁড় তো একেবারে উল্টো পথের যাত্রী, তিনি কখনোই সাপোর্ট করছেন না, তাই তিনি তার কথা শুনলেনও না। কিন্তু গোপাল ভাঁড় কিন্তু একেবারে তার সিদ্ধান্তে অটল রইলেন। তখন কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে একটি শর্ত দিলেন। গোপাল ভাঁড় যদি মুর্শিদাবাদে যান, নবাবকে মুখ ভেঙচি করেন, তবে তিনি এই কাজটি আর করবেন না, নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনে গোপাল পরদিনই মুর্শিদাবাদে যাওয়ার পরিকল্পনা করে ফেললেন। তিনি ভাবছেন বাংলাটাকে কিভাবে বাঁচানো যায়, তাই তিনি সমস্ত কিছু করতে পারেন। মুর্শিদাবাদে পৌঁছাও গেলেন, কিন্তু তাকে নবাবের হীরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হলো না। গোপাল তখন প্রহরীর হাতে দিল একটা কামড়। ফল যা হবার তাই হলো, বিচারের জন্য নবাবের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। নবাব সিরাজ উদ্দৌলা গোপালকে জিজ্ঞাসা করলেন,
যে তিনি কে, কেন এসেছেন, কি কারণে এমন কাজ করলেন। গোপাল কোনো কথারই উত্তর দিচ্ছেন না, বরং নবাবের দিকে তাকিয়ে বিশ্রী ভাবে তিনি একটা মুখ ভেঙচি কাটলেন, কারণ বাংলাকে বাঁচাতে হবে। আর ওইদিকে রাজা বলেছেন মুখ ভেঙচি করলে তিনি আর এই কাজটি করবেন না। রাজা তো ভেবেছিলেন গোপাল ভাঁড় এই কাজটি করতে পারবেন না, কিন্তু গোপাল ভাঁড় সেই কাজটি করে ফেললেন। আর নবাব তো রেগে লাল, কি এত বড় দুঃসাহস, তাকে মুখ ভেঙচাচ্ছেন। প্রহরীকে তিনি আদেশ দিলেন বদমাশটাকে আটকানো, মানে গোপাল ভাঁড়কে আটকে রাখার কথা বললেন। আটক করা হলো গোপালকে। আগামীকাল তার বিচারের কথা বললেন, মানে যেদিন ঘটনাটা ঘটেছে তার পরের দিনকে বিচার হবে বললেন। এর মধ্যেই গোপাল ভাঁড় কায়দা করে মির্জাফরের কানে কানে গিয়ে বললেন যে তিনি এসেছিলেন তাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু তিনি কিছু বলবেন না, কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্রের নামটাও জড়িয়ে যাবে, তিনি ফেঁসে যাবেন, তখন নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় আনবেন। তাই তিনি বলছেন যে আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক, তিনি যে আমার অন্নদাতা। ভাবুন একবার, তিনি শুধুমাত্র অন্নদাতা বলেই তিনি এত বড় কাজটা করছেন, তিনি কিন্তু কোনোভাবেই চাইছেন না এরকম একটা নোংরা কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ুক রাজা কৃষ্ণচন্দ্র। ভাবুন একবার, একমাত্র অন্নদাতা রাজা কৃষ্ণচন্দ্র, তাকে বাঁচাবার জন্য গোপাল ভাঁড় কিন্তু একবারের জন্য মুখটা খুললেন না, কিন্তু পাশাপাশি তিনি কোনোভাবেই চাইলেন না বাংলায় কোনো রকম কোনো ক্ষতি হোক, তাই তিনি শেষ পর্যন্ত লড়ে গেলেন। মির্জাফর গোপালের এমন কথা শুনে তো রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি নবাবের কান ফুসলিয়ে গোপালের ফাঁসের ব্যবস্থাও করলেন। পরদিন সভায় গোপালকে হাজির করা হলো, তার শাস্তি শোনানো হলো। ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখে কোনো পরিবর্তনই দেখা গেল না, তিনি একেবারেই নর্মাল থাকলেন। বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙচি দিলেন। নবাব তো এই হেন পাগলকে নিয়ে তিনি কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। তিনি ভাবছেন এটা একটা পাগল লোক, পাগল লোককে কি ফাঁসি দেওয়া ঠিক হবে? ডাক পড়লো কবিরাজে। কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন। নবাব জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই কি বুঝছেন? কবিরাজ মাথা চুলকে বললেন, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। ফাঁসির আদেশ দেবার পরও তিনি মুক্ত করে দিলেন, কারণ তার মনে হলো তো পাগল। গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। মহারাজকে সব কথা বললেন। কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যাই করুক নবাবকে মুখ ভেঙচি তো তিনি করবেন না, কিন্তু সেটাই করেছেন। এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে ফেলেছে, আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মির্জাফরকে সমর্থন করা। তার উপর একমাত্র গোপাল ছাড়া আর কেউ নেই সভাসদ যারা কৃষ্ণচন্দ্রের উল্টো দিকে যাচ্ছেন। মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন, গোপাল তুমি যাই করো না কেন তোমাকে দেওয়া শর্ত আমি মানি না, আমি নবাবের বিরুদ্ধেই যাব, এতে তুমি আমাকে সাথ দাও বা না দাও তাতে আমার কিছুই যায় আসে না। এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন। নিঃশব্দে তিনি কিন্তু সভা থেকে বেরিয়ে গেলেন। যে মানুষটা এতটা আত্মত্যাগ করেছেন আর তারপর এই অপমানটা তিনি নিতে পারলেন না, ঠিক করলেন এই রাজসভায় তিনি আর কখনোই ফিরবেন না। শুধু রাজসভাকে, তিনি গোটা রাজ্যটাই ত্যাগ করে দিলেন। প্রচন্ড তার খারাপ লাগা থেকে তিনি রাতের অন্ধকারে সপরিবারের রাজ্য ত্যাগ করলেন। এরপর সদাহাস্যময় গোপাল ভাঁড়কে বাংলায় আর দেখা যায়নি, কিন্তু তিনি কোথায় ছিলেন শেষ জীবনে সেটাও কিন্তু জানা যায়নি। কিন্তু যার কথা শুনে শৈশব কাটে আমাদের, সেই মানুষটাই কতটা অন্নদাতার প্রতি তার ভক্তি ছিল এবং এই বাংলার ওপর ভালোবাসা ছিল সেটা কিন্তু বেশ বোঝা যায়। এরকম আরো অনেক অজানা ঘটনা রয়েছে আমাদের চারপাশে, যা ভীষণ সাধারণ কিন্তু আমরা জানি না। সেরকম অনেক ঘটনা জানবার জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখবেন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।